আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্প প্রিয় প্রণয়িনী, লেখিকা জান্নাত নুসরাত, পর্ব 1। ভোর 4:40 ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির সুরে গান গাইছে। দোতলা বিশিষ্ট বাড়ির দোতলার এক বারান্দার পর্দা সরে গেল দুপাশে তীব্রতর গতিতে। পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণে শুভ্র বর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভিতরে, কিন্তু শ্যাম বর্ণের মেয়েটার ভাবাবেগ হলো না। লাপিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে। বড়সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভিতর নিল। হাত দুটো দুপাশে মেলে হেসে উঠল উচ্চ শব্দে। হাসির শব্দে রুমে থাকা শুভ্র বর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়ার্ত চোখে রুমের ভিতরে তাকাতেই বারান্দার অবশিষ্ট মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল। শুভ্র বর্ণের মেয়েটার চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইল। ভয় পাওয়ার জন্য দুপা পিছিয়ে গেল। ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতেই শ্যামবর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভয় দেখাতে পেরে। শুভ্র বর্ণের মেয়েটার হাত বাড়িয়ে থাপ্পড় মারল শ্যামবর্ণের মেয়েটাকে। মেয়েটা পিঠে থাপ্পড় খেয়ে ঠোঁট কুঁচকে শয়তানি হাসি দিল। চোখ ছোট ছোট করে বলল, যা নামাজ পড়তে যা। শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে এবড়ো থেবড়ো ফেলে আবার বারান্দায় আসলো। বারান্দায় রেলিংয়ে হাতের তালু রাখলো। সকালের মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল মেয়েটার শরীরে বেয়ে নেমে গেল শিরশিরানি, এক নাম না জানা অনুভূতি। সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অট্টহাসির শব্দে। মেয়েটা চোখ বন্ধ করে নিল। সৈয়দ বাড়ির দ্বিতীয় ছেলে সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির, মানে আমি। একটু আগে যাকে ভয় দেখালাম সে আমার বড় বোন সৈয়দা ইসরাত নাসির। আমাদের যৌথ পরিবার। এখন সচরাচর যৌথ পরিবার দেখা যায় না, বলা গেলে দেখাই যায় না, তবুও দেখা যায় না এর মধ্যে আমাদের পরিবার একটি। কবেই আমাদের পরিবারে ফাটল ধরত যদি না চাচা আব্বু আব্বাদের মধ্যে অটুট বন্ধন না থাকতো। ও হ্যাঁ, আমাদের বাপ চাচা 4 ভাই এবং 2 বোন। সবার নিজ নিজ সন্তান রয়েছে। আমার বড় চাচা প্রায় 30 বছর ধরে দূর প্রবাসে থাকেন ওনার ছেলে ও স্ত্রীকে নিয়ে। বড় চাচা সৈয়দ হেলাল, ওনার 3 ছেলে। বড় ছেলে সৈয়দ জাহিন, মেজো ছেলে সৈয়দ জায়ান আর ছোট ছেলে সৈয়দ আরশ। গত 12 বছর ধরে ওনারা দেশে আসেননি বিভিন্ন সমস্যার জন্য। কবে আসবেন তাও জানি না। তারপর এখনো পরিবার সামলাচ্ছে বড় চাচা। বড় চাচাকে আমার বিশেষ পছন্দ না। দ্বিতীয় আমার আব্বা, আর সেজো চাচা সৈয়দ সোহেব। চাচুর 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম ইরহাম আর মেয়ের নাম অনিকা। ইরহাম হলো আমার বন্ধু আর অনিকাটা নেকা হওয়ার দরুন একে আমি 2 চোখে সহ্য করতে পারি না। ছোট চাচু সৈয়দ সোহেদ, ওনার 2 সন্তান, বড় মেয়ে আরিশা আর ছোট ছেলে আহান। দুটো দেখতে পুরো রসগোল্লার মতো গুলুমুলু, সাথে সাদা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সৈয়দ বাড়িতে আমি একমাত্র শ্যামলা বর্ণের আর সবাই সুন্দর। একজনের তুলনায় দেখতে সুন্দর ও শুভ্র। বড় ফুপু লুৎফা বেগম 3 সন্তানের জননী। বড় মেয়ে সাজিদা, বিবাহ হয়েছে 7 বছর আগে। 1 ছেলে সন্তানও আছে। মেজো ছেলে আশিক বড় চাচার ছোট ছেলে আরশের বয়সী। ছোট মেয়ে মোমো আমার আর ইরামের বয়সী। আমাদের ফ্যামিলিতে এত মানুষ, অনেক সময় আমি নিজেই ভুলে যাই ওদের নাম। যাই হোক, আর একটা কথা বলতে ভুলে গেলাম, পুরো কাজিন গ্রুপে আমাকে বেয়াদব নামে আখ্যা দেওয়া হয়। রিলেটিভরাও আমাকে বেয়াদব, অভদ্র, বেটা ছেলে নামে ডাকে। কেউ কিছু বললেই বলে
ও, নাছিরের বড় মেয়েটা যেমন ভদ্র, ছোট মেয়েটা তার থেকে দ্বিগুণ অভদ্র, বেয়াদব। এই বেয়াদব নামটা আমার জটিল পছন্দের। সবাই যখন বেয়াদব বলে আমায় ডাকে তখন নিজের কাছে ঝাক্কাস লাগে। পিছন থেকে এসে ইসরাত আমাকে চেপে ধরতেই চোখ মেলে তাকালাম। ইসরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কে, কি চিন্তা করছিস? নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল। সূর্য ধীরে ধীরে নিজের তেজ ধরণীতে ফেলে ধরণীকে অভিভূত করেছে। বাগান ফুলের গাছগুলো কিছুটা মিঙে পড়েছে এই কয়েকদিনের রোদের কারণে। সকালে সেই মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়েছে সূর্যের তেজে। ইশরাত এসে রেলিংয়ে নুসরাতের পাশ ঘেঁষে দাঁড়ালো। ঠোঁট কামড়ে চেয়ে রইল সামনের দিকে। ধীরে ধীরে সৈয়দ বাড়ির পিচ ঢালা উঠোনে এসে জড়ো হলেন নাছির সাহেব, শোয়েব সাহেব, শোয়েব ও ঘুমন্ত ইরা। শোয়েবের গলার আওয়াজ নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। গলা উঁচিয়ে শোয়েব ইরহামকে ধমকাধমকি করছেন ঘুমানোর জন্য। ইরহাম তবুও নিবু নিবু চোখে চেয়ে আবার চোখ বুজে ফেলছে। নুসরাত মনে মনে গুনল 1, 2, 3। গুনার আগেই গালে দাবাং থাপ্পড় পড়ল ইরহামের। এক থাপ্পড় খেয়ে ইরহামের ঘুম হাওয়া হয়ে গেল। গালে হাত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল অবাক চোখে শোয়েবের দিকে। এটা প্রতিদিনের কাজ। ইরহাম থাপ্পড় খেয়ে শোয়েবের দিকে হা করে তাকিয়ে থাকবে, তারপর কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করবে, আব্বু মারলে কেন? আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো সোহেবকে, আব্বু মারলে কেন? সোহেব তেড়ে মেরে এসে বললেন, আরেকটা খাবি? ইরহাম দুপাশে মাথা নাড়িয়ে না করলো। সোহেব বললেন, ঘুম গিয়েছে নাকি আরেকটা থাপ্পড় মারবো? এত বড় দামড়া ছেলে, ওনাকে ঘুম থেকে তোলে নামাজ পড়াতে হয়, হাঁটতে বের করতে হয়, চত্বর সব খবেশিগিরি। ইরহামের মুখ চুপসে গেল। এটা তার বাপ না মির্জাফর? তাকে থাপ্পড় মারতে একটু হাত বাঁধে না। তার ফুলের মতো টসটসে গাল এই লোক থাপড়ে থাপড়ে রক্তাক্ত করে ফেলেছে। ঠোঁট কামড়ে সামনের দিকে তাকিয়ে রইল। ঘুম পূর্ণ না হওয়ার জন্য চোখের কোণ বেয়ে পানি এক ফোঁটা গড়ালো। ইরহাম হাতের তালু দিয়ে চোখের কোণ ঘষে মুছে নিল। সোহেব বকাবকি করে ভাইদের সাথে পা মিলিয়ে চলে গেলেন গেটের দিকে। ইরহাম নড়বড়ে পা বাড়ালো বাবার পিছনে। হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখ থেকে চলে যায়। নুসরাত আর ইশরাত দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজন বিরক্ত, তবুও ইরহামের বিরক্তি আসে না। ঘড়িতে সকাল 8টা বাজতেই ডাইনিং টেবিলের সামনে দেয়ালের মোটা ঘড়িটা উচ্চ শব্দে ভেসে উঠল। বাড়ির কর্ত্রীরা পা চালিয়ে খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের উপর। সকল রুমে দরজা খোলার তীব্র শব্দ শোনা গেল। একে একে ধপ ধপ করে সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো। 8টা 15 এসে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল। নিজ নিজ প্লেট টেনে নিল নিজেদের দিকে। মেহেরুন্নেসা, সৈয়দ বাড়ির কর্ত্রী, তিনি এসে বসলেন মার চেয়ারে। তার বরাবর যে সোজা চেয়ার সেটা খালি রইল, কেউ বসল না সেখানে। মেহেরুন্নেসা দীর্ঘ শ্বাস ফেললেন। ছেলেটাকে দেখেননি সামনাসামনি আজ 12 বছর হয়ে গেল। আসবো আসবো বলে 12 বছর কাটিয়ে দিল, তারপরও আসা হলো না। চোখের কোণে জমা হলো হালকা পানি। তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিলেন সকলের অগোচরে। নুসরাত চোখ উল্টে নিল মেহেরুন্নেসার কাণ্ডে। এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে। জন্মের পর থেকে দেখা যাচ্ছে খেতে বসে এভাবে চোখ মুছছেন বুড়িটা। নুসরাত চোখ মুখ উল্টিয়ে ভেঙিয়ে বিড়বিড় করে বলল, যত সব আদিক্ষেতা। ভ্যা ভু করে কান্না করছেন ছেলের জন্য, আর ছেলের নাই খোঁজ দেশে আসার। হা। নাজবিন বেগম পিছন থেকে নুসরাতের মাথায় গাঁটটা মারলেন। আকস্মিক মাথায় ব্যথা অনুভব হতে নুসরাত চোখ মুখ কুঁচকে পিছনে তাকালো। পিছনে তাকাতে নাজমিন বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল নুসরাতের মুখে ঘষিয়ে দিলেন।
ইসরাতের দিকে তাকাতেই দেখলো ইসরাতের মুখে তেল জব হয়ে আছে। ঠোঁট চেপে হাসার আগে নাজমিন বেগম মুখ চেপে ধরে আবার আরো কিছু তেল মুখে ঘষে দিলেন। নুসরাতের হাসি, মুখ থেকে হাওয়া বেগে উড়ে গেল। ইসরাত হি হি করে হেসে উঠল। নুসরাত চোখ উল্টে তাকালো। নাজমিন বেগম থমথমে গলায় বললেন, দুটো মুখে কিছু না দিয়ে কি বানাচ্ছিস? মুখের অবস্থা তোদের তুলনায় ওই রহিমার ফেস ভালো। ও নিজের মুখের যত্ন নেয় তোদের তুলনায় বেশি। তোদের বাপ প্রতিদিন এসব নিয়ে ক্যাট করে, তোদের শুনতে খুব ভালো লাগে তাই না? ইসরা বিরক্ত হয়ে বলল, উফ আম্মু, ভালো লাগছে না, কথা বলো না তো। নাজমিন বেগম কিছু বলার আগে নাসির সাহেব এসে ডাইনিং রুমে পদার্পণ করলেন। ডাইনিং টেবিলে পিস কথাবার্তা শেষ হয়ে গেল। নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সবাই নিজ নিজ প্লেটের দিকে চোখ নামিয়ে নিল। আদেশের সুরে নাসির সাহেব বললেন, খাবার দাও নাজমিন। নাজমিন বেগম স্বামীর প্লেট রুটি, আলু ভাজি আর ডিম ভাজি দিলেন। ধীরে ধীরে সবাই নিজ নিজ প্লেটে খাবার তুলে নিল। চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই। সকল নিস্তব্ধতা ছাপিয়ে মেহেরুন্নেসার স্যামসাং ওল্ড মডেলের মোবাইলে ভিডিও কল আসলো। নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন। গম্ভীর গলায় বললেন, আম্মা, আপনাকে না বললাম এই রিংটোন চেঞ্জ করার জন্য? তাহলে এখনো করেনি কেন? প্রিয় প্রণয়িনীর এটা সূচনা পর্ব ছিল, চলবে। আর আমি একদমই নতুন। আমার কোনো কিছু বোঝার যদি কষ্ট হয়ে থাকে বা বুঝতে পারছেন না, এমন হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দেখবো যে আরও ভালো করতে পারে নাকি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর উপন্যাস উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।